গুড মর্নিং সকলকে। রুমের বাইরে বারান্দাটায় চলে এলাম, আর বারান্দাতেই এসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভেতরের ঘর থেকেও জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু ওখানে কি জানি এখানে অ্যাপারচার অ্যাডজাস্টমেন্টটা কেন করে উঠতে পারলাম না, তাই বাইরে চলে এলাম। একটু বাদেই আমরা বেরোবো। গাড়িটাকে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই খুব একটা, কারণ রাস্তা এতটাই খারাপ, ঢকাং ঢকাং করতে করতে যাচ্ছে। গাড়ি হয়তো ভাড়া করতে পারি, দিয়ে আশেপাশে যে সমস্ত লোকেশানগুলো আছে সেগুলো হয়তো একটু ঘুরে দেখে নেবো। আর আমরা এখানে যে হোটেলটায় আছি সেটা হচ্ছে পেলিং রিসর্ট। পেলিং রিসর্টটা একটা ছোট্ট গ্রামের মধ্যে, ওখানে অত বড় বড় রিসর্ট কিছু নেই, অনেক লোকালিটি আছে, অনেক থাকার জায়গাও আছে, টুকটাক হোমস্টে আছে, কিন্তু ওই রিসর্টটাই হচ্ছে 4 তলা। ওখানে অনেকগুলো অ্যাকোমোডেশন আছে, খুব সুন্দর। তো সেই গ্রাম থেকে একটু ওপর দিকে উঠলে এই হেলিপ্যাডটা আসছে। এবার এখানে হেলিপ্যাড আর নেই সার্ভিস, এখানে পুরোপুরি রোপওয়ে সার্ভিস হয়ে গেছে। এবার রোপওয়েটা আসবে ওদিক থেকে, স্কাই ওয়াক অবধি রোপওয়েটা যাবে। তো সেই জন্য আমরা এখানে একটু ঘুরে গেলাম, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, ভালো লাগবে। আর এটা খুব নিস্তব্ধ জায়গা, ইনফ্যাক্ট আমরা যে লোকালিটিতে আছি সেটাও খুব নিস্তব্ধ জায়গা, নিরিবিলি, লোকজনের ভিড় নেই। আর ওখানে হোটেলের মধ্যে এখন আমরা আছি, আরও কয়েকজন বোর্ডার আছে, বেশি ভিড়ভাট্টা নেই। কিন্তু এদের এখন সিজনও নয়, সিজন যখন হবে তখন এই পেলিং রিসর্ট এবং আশেপাশে যে সমস্ত হোটেলগুলো আছে সব কিন্তু ভালোই ভিড় হয়ে যায়। একটা বাচ্চা নাক টানলো, তাই আমি ওকে দেখে দেখে একটু নাক টানলাম। আমি তো একটা ইটিওস গাড়ি নিয়ে এসেছি, এখানে আরেকটা ইটিওস গাড়ি রাখা আছে ব্ল্যাক কালারের, সিকিমের রেজিস্ট্রেশন। আচ্ছা, আমরা এখন না পুলিশ চৌকির দিকে যাচ্ছি। বলছিল যে ওখানে দোকানপাটও আছে, তো ওই জন্য আমরা আস্তে আস্তে হেঁটে নিচের দিকে নামছি। আর যে রাস্তাটা দিয়ে কালকে রাত্রিবেলা উঠেছিলাম, প্যাথেটিক রাস্তা, সেই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে নামছি। মানে রাস্তাটা ভালো নয়, কিন্তু রাস্তার আশেপাশে যে সিনিক বিউটিটা ওটা খুব সুন্দর। পাহাড়ের কোণে কোণে না সৌন্দর্য লুকিয়ে থাকে, তো সেই সৌন্দর্যটা গাড়ি করে যখন যাই তখন অতটা ফিল হয় না। কিন্তু আজকে যখন নিচে নামছিলাম তখন সুন্দর একটা গলির মধ্যে ঢুকে পড়লাম, কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবচেয়ে ভালো দেখা যাবে। তো সেই ভিউটাই আজকে আপনাদের দেখাবো। আচ্ছা, এখন যে জায়গাটা চলে এসেছি না, একটা মাঠ মতো। এবার এই মাঠের এখানে অনেক ফ্ল্যাগ মতো লাগানো আছে। এবার এই ফ্ল্যাগটার সিগনিফিকেন্স একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলেছিলেন যে এখানে অনেক ধর্মের বাণী লেখা থাকে, তো হাওয়া দিলে সেই বাণীগুলো সব জায়গায় ছড়িয়ে যায়, তো সেই জন্যই এটা এরকমভাবে লাগানো হয়। তো এটাও শুনেছিলাম যে কেউ মারা গেলে এটা লাগানো হয়, তো আমি নট শিওর সেটা। অনেকটা নিচে নেমে এসেছি, তবে আমি বুঝতে পারছি যে ওঠার সময় কি অসুবিধা হতে পারে আর কি। এখন আমরা পুলিশ চৌকির কাছে চলে এসেছি। সকালবেলা রাস্তার ধারে বসে চা খাওয়ার যে মজা, সেটা আর কোনো কিছুতে নেই। তাই এখানেই সামনে একটা ছোট্ট দোকান, গুমটিই বলা যেতে পারে, সেই গুমটিতে চায়ের অর্ডার করলাম। দিদি আমাদের চা দিলেন, আর তার সাথে সাথে একটা হেল্পও করে দিলেন। ট্যুরিজমের অফিস তো খোলেনি, এখানে একটা ছোট্ট মতো গুমটি আরেকটা আছে, তো সেই গাড়ি বুক করার কোনো প্রভিশন নেই, কারণ অফিসটাই বন্ধ আছে। তা উনি একজনকে ডেকে দিলেন, তো ওনার ডিজায়ার গাড়ি আছে, তো সেই ডিজায়ার গাড়িটা করেই যে 7-8খানা পয়েন্ট আছে পেলিংয়ের, সেগুলো সব ঘুরে নেবো আজকে। আমরা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি, একটা ডিজায়ার গাড়ি। তো প্রথম পয়েন্টে আমরা চলে যাব, সেটা হচ্ছে স্কাই ওয়াক। তো আমি আজকে পেছনের সিটে বসেছি, অর্পিতা সামনের সিটে বসেছে, কারণ আমি সামনের সিটে, ড্রাইভারের সিটে বেশ 2-3 ধরে বসেছি। ওই জন্য আজকে অর্পিতাকে বললাম যে তুমি সামনের সিটে বসো। রাস্তাটা উঁচু নিচু কীরকম ঢকর ঢকর করছে, আর তার সাথে আমার গলাটাও মডুলেট করছে, তাই না? 8-9 ডিগ্রি টেম্পারেচার ছিল, ঠিক আছে। রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো কম্বলের তলায় ঢুকে গেছি। তবে মনে হচ্ছে যে আরেকটা কম্বল আজকে রাত্রিবেলা নিতে হতে পারে, তো ঠান্ডাতে আমি ফ্রিজ হয়ে গেছি। আচ্ছা, আমরা এখন কোথায় চলে এসেছি? স্কাই ওয়াকে চলে এসেছি। 50 টাকা করে, 50 টাকা করে না? হ্যাঁ, 50 টাকা করে না, 100 টাকা করে। না, ভুল বলছি, 100 টাকা করে টিকিট। আমাদের 3 জনের 9 বছরের ওপর ফুল টিকিট লাগবে। টুরিস্ট তাদের জন্য 100 টাকা করে, আর লোকাল যারা আছে তাদের জন্য 50 টাকা করে। আচ্ছা, স্কাই ওয়াকের কাছাকাছি আমরা চলে এসেছি। ভীষণ এনজয় করলাম জায়গাটা, তাই না? ভয়ও লাগছিল, কিন্তু এনজয়ও করছিলাম। আচ্ছা, আমরা এখন ডিসাইড করলাম যে ওই বুদ্ধিস্ট যে টেম্পলটা আছে বা বুদ্ধর যে মূর্তিটা আছে ওটার কাছাকাছি যাব। তো আমি আর অর্চি মিলেই ওপরে উঠছি। প্রত্যেক 12 স্টেপের পর একটা এরকম লম্বা স্টেপ আসছে। ওকে, 36টা স্টেপ হয়েছে, মানে
হয়েছে টোটাল 33 প্লাস 3টা লম্বা স্টেপ। আমরা একদম লাস্টে গিয়ে বলবো হ্যাঁ কটা স্টেপ হচ্ছে। টোটাল 169টা স্টেপস। 69 169টা স্টেপ হয়েছে, বাপরে বাপ। এই যে চলে এসেছি। আচ্ছা, এই যে টেম্পলটা আছে না, এই টেম্পলটার ভেতরে ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো সেই জন্যে ভেতরে আমি আর ফটোগ্রাফি করিনি বা ভিডিওগ্রাফিও করিনি। উঠছি এবার গুটি গুটি পায়ে নামি আমরা, ঠিক আছে না? অবস্থা খারাপ। তোর মা কোথায় কে জানে, এত উপর থেকে দেখাও যাচ্ছে না। অরেঞ্জ গার্ডেন তো আমরা যাবই, কিন্তু তার আগে রাস্তার ধারে রিম্বি ওয়াটারফলসটাও আমরা দেখে নিলাম। উঠছি। হ্যাঁ, কিরকম লাগছে এই জায়গাটা? ভালো। এটা হচ্ছে একটা ঝর্ণা, ফলসটা যেখানে এসে পড়ছে সেখানটা চলে এসেছি, পাথরের উপর দিয়ে হাঁটবো। এবারটা একটু টাফ আছে বরং। এসো বাবা, দেখে ধরো। এসো। থ্যাংক ইউ। অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি। এখন সিঁড়িটা একটু স্টিপ আছে। কমলা বাগান। আচ্ছা, এখানে অরেঞ্জ ভিলেজ হোমস্টে আছে। এখানকার অরেঞ্জ খাবি তো উঠছি? হ্যাঁ। এটা আখরোট, কমলা লেবু। কিন্তু এই কমলা লেবুতে হাত দেওয়া বারণ, খালি তাকিয়ে থাকতে হবে। তুলতে দেবে না এরা, তুলতে দেবে না, কিনতে দেবে। হ্যাঁ, কেনা আমি দাম করছিলাম, ওরা বললো যে ডজন 100 টাকা করে। তবে ওই 100 টাকা দিয়ে কিনে আমার মনে হয় লাভ নেই, তার থেকে এখানে কমলা লেবুর যে জুস আছে সেই জুসটা খেয়ে যাবো। চারপাশে গুয়াভা গাছ, কমলা লেবুর গাছ, কিউইও এখানে হয়। তো এগুলো দেখতে দেখতেই আমরা যে রাস্তাটা যেরকম যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে আমরা নিচে নামতে থাকছি। নদী বইছে, এটা হচ্ছে রিম্বি রিভার। And this is my daddy. দারুণ লাগছে বল। হ্যাঁ। কিন্তু এই জায়গাটা দড়ি দিয়ে ঘেরা আছে, ভালোই করেছে, যাতে ওই কিছু থাকে না সব নদীর দিকে যাব ওদেরকে আটকানোর জন্য। এখানে লোকাল যে গুয়াভা আছে বা পেয়ারা আছে সেটাকে বললে ওরা কেটে কেটে দেয়, 20 টাকা করে নেয় পার পিস। অরেঞ্জ গার্ডেনে বেশ কতগুলো দোকান আছে, ছোট ছোট দোকান আছে। এবার সেই দোকানগুলোতে অরেঞ্জ জুস পাওয়া যায়, গুয়াভা জুস পাওয়া যায়, এছাড়া কিউই পাওয়া যায়, কিউই জুসও পাওয়া যায়, আখরোট পাওয়া যায়। এখানকার যে লোকাল আখরোট আছে সেগুলো পাওয়া যায়। তবে কিউই যেগুলো পাওয়া যায় সেগুলো সব ইয়কসাম থেকে আসে, মানে এখানকার কিউই নয়, ইয়কসামের কিউই। আর এখানে কমলা লেবু আর পেয়ারাটা লোকালি এখানে তৈরি হয়। অরেঞ্জের যে জুস আছে সেটা আমরা খেলাম, আর গুয়াভাটাকে কেটে আমরা খেলাম। জুসটা আপনাদের সত্যি ভালো লাগবে, কারণ অরেঞ্জের যে পাল্পগুলো আছে না সেগুলো যখন মুখে যায় খুব সুন্দর একটা ফিলিংস হয়। আর অরেঞ্জ জুসটার দাম নিল 70 রুপিসের মতো। মানে পেলিংয়ে যে সমস্ত মানুষরা থাকেন তারা মেনলি গভর্নমেন্ট সার্ভিস করেন, ট্যুরিজমের সাথে যুক্ত আছে, আর ওদের জমি আছে সেখানে ওরা মানে পাহাড়ের ধাপে ধাপে ওরা এলাচের চাষ করে থাকে। তো এলাচও এখানকার লোকালি হবে, তো সেটাও নিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি কেচুপেরি লেকে। এখানে সবাই ওই ফিশকে ফিড করে উইশ করে। গোপোটা পড়ে গেলে খেয়ে নেবে রে। ফেরত দে, আস্তে করে ফেরত দে। ওই শুনছো, আর একটা মনেস্ট্রিও আছে আশেপাশে। এখন আমরা একটা মনেস্ট্রির সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু মনেস্ট্রিটা বন্ধ আছে, তাই আমরা এন্ট্রি নিতে পারছি না। কিন্তু এন্ট্রি নেওয়ারও দরকার নেই, বাইরে থেকেই এত সুন্দর দেখতে যে এটাকেই দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। চারপাশটাও খুব সুন্দর। আচ্ছা, এই যে মনেস্ট্রিটা দেখলে তোমার কেমন লাগলো বলো? খুব সুন্দর মনেস্ট্রিটা দেখলাম, কিন্তু মনেস্ট্রিটা বন্ধ ছিল। বন্ধ থাকলেও কি হবে, তার পাশে আশেপাশের সিনিক বিউটি গুলো এত সুন্দর যে খুবই ভালো লাগলো। লেকে যাওয়ার যে রাস্তাটা না সেটা বেশ সুন্দর, আধো অন্ধকার, বেশ ছমছমে পরিবেশ। ছোট্ট একটা ফরেস্ট ট্রেল ছিল, কিন্তু অত্যন্ত ভালো লাগলো। তো যাই হোক, এখন আমরা পরবর্তী লোকেশনের দিকে যাব। এখন আমরা চলে এসেছি
সাংচেন পেময়ান্সি মনেস্ট্রি, খুব শক্ত নামটা, কিন্তু একটু ঠিক করে উচ্চারণ করতে হচ্ছিল, কারণ অনেকে চলিত ভাষায় যেরকম বলছেন না, তাতে পেময়ান্সি মনেস্ট্রি এরকম লাগছিল, তো পরিষ্কার করে উচ্চারণ করতে পারছিলাম না। তো এই মনেস্ট্রিটা, এর লোকেশনটা খুব সুন্দর। আর 5টা মনেস্ট্রির মতো এই মনেস্ট্রিতেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরেটা একটু ঘুরে দেখায়। এই যে চারদিকটা কি সুন্দর সিনিক বিউটি, যেখানে যেখানে মনেস্ট্রি থাকে তার চারদিকটা দারুণ হয়। পাহাড়ের বেশ উঁচু জায়গায় মনেস্ট্রি হয়, তো ওই জন্য দেখুন সূর্যের আলোগুলো কি সুন্দর মেঘের মাঝখান থেকে এসে পড়ছে, মনে হচ্ছে ঝর্ণার জল। চলুন এবার মনেস্ট্রির ভেতরটা গিয়ে ঘুরে আসি, কিন্তু মনেস্ট্রির ভেতর তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই ক্যামেরাটাকে বাইরে রেখেই আমরা মনেস্ট্রির ভেতরে যাব। চলো আরেকটা জায়গায় এসে গেলাম, যেটায় আমরা নেচারের মধ্যে ওয়াক করতে করতে যাচ্ছি। সিটকিয়ং টুলকু বার্ড পার্ক, এটা এখানে একটা বার্ড স্যাংচুয়ারি টাইপের বা বার্ড পার্ক টাইপের। বার্ড পার্ক এখান থেকে 180 মিটার। এটা হচ্ছে সুভেনিয়ার শপ। এখানে বেশিরভাগ জায়গাগুলোই না এই নেচারের মধ্যে দিয়ে ওয়াক করতে করতে যাওয়া, চারপাশে গাছ, একটু আধো অন্ধকার পরিবেশ। আস্তে আস্তে আমরা বার্ড পার্কের দিকে এন্ট্রি নিচ্ছি। অসাধারণ সব পাখিগুলোর মাঝখানে আছি, মানে সব বিদেশি পাখি, আমি অত নামও জানি না, কিন্তু এই পাখিগুলোর মাঝখানে থেকে অসাধারণ লাগছে। উপরে পাখি, নিচে পাখি, বাঁদিকে ডান দিকে সব জায়গায় পাখি উঠছে, ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে, মানে অসাধারণ অভিজ্ঞতা। এটা না এলে না আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন না। আমাদের মোটামুটি বার্ড স্যাংচুয়ারিটা দেখা হয়ে গেছে, খুব ভালো লাগলো। বেশি ভালো লাগলো ওইটার মধ্যে। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো লাগলো যে ওই পাখির মধ্যে থাকাটা তো একটা মানে দারুণ এনজয়মেন্ট হলো। বার্ড পার্কে ঘোরা শেষ করে বেরোতেই একটা রাস্তা চলে গেছে রাবদেন্সের রুইন্সের দিকে। রাস্তাটা অত ভালো নয়, খাড়াই উতরাই। বয়স্ক মানুষরা কমফোর্টেবল ফিল না করলে এই সাইট সিইংটা অ্যাভয়েড করতে পারেন। প্রায় 300-400 মিটারের মতো খাড়াই রাস্তা দিয়ে ওপরে উঠতে হয়েছে, তো 100 মিটার দূরে বলছে, আর গিয়ে দেখি জায়গাটা কীরকম। বারবার তো আসবো না। মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটার পর রাবদেন্সের রুইন্সের কাছে পৌঁছলাম। তো অনেকটা এসে গেছি, পুরো হাঁপিয়ে গেছি, ভেতরে জঙ্গলের মতো দিয়ে ট্রেল করতে হয়েছে। 1670 সালে দ্বিতীয় চোগ্যাল তেনসুং নামগ্যাল দ্বারা প্রতিষ্ঠিত হয় এই রাবদেন্সের প্রাসাদ ও বৌদ্ধ মন্দির। তারপর থেকে 1814 সাল পর্যন্ত রাবদেন্সের এই জায়গাটা ছিল সিকিমের সেকেন্ড ক্যাপিটাল। তখন ফার্স্ট ক্যাপিটাল ছিল ইয়কসাম। এরপর গোর্খা সেনারা এই জায়গাটাকে ধ্বংস করে। স্মৃতি বলতে এখন শুধু প্রাসাদের ধ্বংসাবশেষ আর কিছু চটেন। এই যে মনুমেন্টটা দেখছেন, এটাকে ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ডিক্লেয়ার করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কোনো ঐতিহাসিক জায়গা তখনই জীবন্ত হয়ে ওঠে যখন সেই জায়গায় গিয়ে আপনি কিছুক্ষণ সময় কাটাবেন, একান্তে বসে ভাববেন কেমন ছিল সেই সময় যখন এটা সিকিমের সেকেন্ড ক্যাপিটাল ছিল। হারিয়ে যেতে ইচ্ছে করবে, কিন্তু হারিয়ে গেলে তো চলবে না। ওদিকে অর্পিতা আর অর্চি আমার জন্য অপেক্ষা করে বসে আছে যে। তো আমি আর অর্চি মিলেই ওপরে উঠছি, ওর মা নিচেই রয়ে গেছে, ছবি টবি তুলছে, সেলফি টেলফি তুলছে, ইনস্টাগ্রামে দেবে বলে। তো দেবে না তো? না, এটা বন্ধ করো। 13 বছর অর্চি 13 বছর তো অর্চি 13 বছর।